যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি রাব্বি, বাসা ঢাকার মগবাজারে, জেলা বরিশাল, বাকেরগঞ্জ থানাধীন কবাই ইউনিয়নের একটি গ্রাম শিয়ালঘুরি। এই গ্রামের হাই স্কুলের আশেপাশেই একটা বড় গোষ্ঠী বা বাড়ি আছে। এরা আমার আত্মীয় হয় সম্পর্কে। তো আমার এক আত্মীয় বরিশালেই ছিলেন এবং আমরাও বরিশালেই ছিলাম। আমার এক আত্মীয়, মানে সে হচ্ছে আত্মীয় হচ্ছে চাচা বা মামা, এরকম চাচা প্লাস মামা এরকম ব্র্যাকেটে লেখা। আজ থেকে 3-4 বছর আগে মারা যান। তখন কোনো কারণবশত আমি এবং আমার মা বরিশালেই ছিলাম। যেহেতু বরিশালেই আছি, তার লাশ না দেখতে গেলেই নয়। সামাজিকতা রক্ষার্থে আমি আর আমার মা সে বাড়িতে গিয়ে উপস্থিত হই। আমরা ছেলে ও পুরুষ মানুষ সবাই বাড়ির ভেতরের উঠোনেই বসেছিলাম, আর বাড়ির ভেতরে সব মহিলারা অবস্থান করছিল। তার লাশ বাড়ির বাইরে এনে উঠোনের এক কোণায় গোসল করানো হচ্ছে, খাটিয়া তৈরি হচ্ছে, কিন্তু তার পাশে আরো একটা খাটিয়া করা হচ্ছিল। আমি কিছুই বুঝছিলাম না। আর আমাদের বরিশালে খুব বেশি একটা যাওয়া হয় না বলেই সেখানকার কাউকে তেমন ভাবে চিনি না, যদিও রক্তের আত্মীয়। এসব দেখে জিজ্ঞাসাও করতে পারিনি কে কিভাবে ভেবে বসে কে জানে। পরক্ষণে ভেবেছিলাম কোন মহিলাও মারা গিয়েছে হয়তো, যার জন্য লাশ বাইরে আননি, বাড়ির ভেতরেই লাশ রেখেছে। গ্রামের লোকজন আর আবার হাদিসের নিয়ম অনুযায়ী কাজ করে থাকে। পুরুষের লাশ তার স্ত্রী দেখে না, আবার স্ত্রী জাতির লাশ সব পুরুষ দেখতে পায় না। আমি সেই ভাবনা মাথায় নিয়েই বসেছিলাম, আর এটা ভাবাই স্বাভাবিক ছিল। এরপর লাশ প্রস্তুত হয়ে গেলে জোহরের আজান আমরা শুনতে পাই। সবাই নামাজ পড়ে এসে জানাজা পড়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি তখন নোটিস করি যে সেখানে মাত্র একটা লাশের জানাজার প্রস্তুতি চলছে। অন্য খাটিয়া কাফনের ওপর সেটার কি হলো? মনে খটকা নিয়েই দাঁড়িয়েছিলাম। আমি জানাজা না পড়ে অন্য খাটিয়ার কাছে যাই, গিয়ে পর্যবেক্ষণ করতে থাকি। সবকিছুই সে বেশ স্বাভাবিক ছিল। ওইদিকে জানাজাও শেষ। জানাজা শেষে এরই মাত্র লাশের খাটিয়া নিয়ে সবার সাথে কবরস্থান পর্যন্ত যাই। গিয়ে দেখি কবরস্থানে পাশাপাশি দুটো কবর খোঁড়া। সেটা দেখে আমার কৌতূহলের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। কোনোভাবেই আমার মনের খুঁতখুঁতে ভাব দূর হচ্ছিল না। কৌতূহল আমাকে অনেকটাই অন্য মনস্ক করে দিয়েছে। কবর দেয়া হচ্ছিল তখন আমি শূন্য দৃষ্টিতে একটা কথাই ভেবে যাচ্ছিলাম, ওই খাটিয়াটা কিসের? ওইখানে কাফনের কাপড় রাখা, আগরবাতি এনে রেখেছে, খাটিয়াটাও ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা, কিন্তু কেন? এদিকে কবর খোঁড়া হয়েছে দুটো, অথচ লাশ এসেছে একটি। তবে বাকি খাটিয়া, কাফন, কবর এসব কিসের জন্য? আর কেই বা এমন মারা গেল যার কথা জানলাম ও শুনলাম না মাত্র? লাশের দাফনের কাজ শেষ। সবাই মোনাজাত শেষে কবরস্থান থেকে বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল, আর আমি ফিরে ফিরে কবরটাই দেখছিলাম। এত সবকিছু দেখে না বুঝে একটা লোককে জিজ্ঞাসাই করে ফেলি, ভাই এসবের কারণ কি? সে আমাকে বলে, আজকেই জানতে পারবেন, এখন জিকির করতে করতে বাড়ি চলুন আগে। বাসায় এসেছি 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে। মাত্রই আমার আর এক আত্মীয় স্বজন, যার দাফন হয়েছে, তার আপন ছোট ভাই মারা গেলেন। যিনি মারা গেছেন তিনি হঠাৎই মারা গেছেন, এবং তিনি তার বড় ভাইয়ের জানাজাও পড়েছিলেন। পরবর্তীতে দ্বিতীয় খাটিয়ায় করে তাকে নিয়ে যাওয়া হয় এবং বাঁশের কবরে শায়িত করা হয়। অগ্রিম খাটিয়া তৈরি, কবর খুঁড়ে রাখার আসল কাহিনী জানতে পারি আমার আম্মু ও এক ভাইয়ার কাছে। আমার আম্মু আগে জানতো না এসব, সেদিন ওই বাড়িতে গিয়ে জেনেছে, আর ভাইয়া আগে থেকেই সব জানতো। মূল ঘটনা হচ্ছে, এই বাড়িতে একটা রেওয়াজ আছে। এই বাড়িতে যদি কেউ মারা যায়, তবে তার দাফন করে আসার পরপরই কিংবা ওই দিনই আরো 1জন বা 2জনের মৃত্যু হবেই। এজন্য কেউ মারা গেলে অন্য একটা লাশ দাফনের সকল ব্যবস্থা করা হয়ে থাকে। অনেক অনেক বছর আগে থেকেই নাকি এইরকম মৃত্যু হয়ে আসছে। মারা গেলে 2-3 জন একদিনেই মারা যাবে। এর কারণ কি সেটা আমি জানতে পারিনি। হয়তো সামনের কোনো একটা সময়ে আবার শুনতে পারবো কে কে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি আমার আত্মীয়ের বাড়ির ঘটনা। আমি জায়গার নাম উল্লেখ করে দিয়েছি, খোঁজ নিয়ে দেখতে পারেন। ভালো থাকবেন। ঘটনাটি যদি ভালো লেগে থাকে পড়ে শোনাবেন। তো এই ছিল ঘটনা। চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথি আফনান ভাইয়ের কাছে। আফনান ভাই, হ্যাপি নিউ ইয়ার, অ্যান্ড আজকে স্টুডিওতে সময় করে আসার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার রাসেল ভাই। আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করব, আজকে দুটো ঘটনা আমি নিয়ে আসছি। দুটো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার যে জেলা রাজবাড়ি। ফার্স্ট যে ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। উনি ওনার এখনো রাজবাড়ি সদর
যে উপজেলা, রাজবাড়ী সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সবকিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেঁচে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। তো আসলে রাসেল ভাই অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া? তখন উনি বলেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, এটা এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেবো। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টে গেলেন না। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আমরা জানি কাল বৈশাখীর ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তো যারা এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওটার মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। রাসেল ভাই যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা। তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। রাসেল ভাই ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যে রাজার নামে হয়েছে, রাজা সূর্য কুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি একসময় ওখানে ছিল এবং এখনো বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করবো। রাসেল ভাই ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভেতর যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় যে 5 ব্যাটারি টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো অনেক সময় পানির স্রোতের সাথে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমরা ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন। তো অদ্ভুত রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারি গুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না, ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নেই, ভরে নিয়ে যাই আর কি। তো যেই ভাবা সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। আসলে ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে এবং যে ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে
মানে পানি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফিরানো হয়। তো এই জ্ঞান ফিরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওনার স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছে, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা। তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনোই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা। তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে, মানে এতটুকুই ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যেই আঙ্কেল আর কি ওনাকে একটু ভৎসনা করলেন। আচ্ছা, উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানর্মাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। আচ্ছা। এই জন্য ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা। এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতি। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। আচ্ছা। তখন উনি জিজ্ঞেস করেন এই তোমরা কারা। যখনই এভাবে বলেছে সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে। এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল। উনি এটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন, ওনার হাতে টর্চ ছিল। তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল। তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে এটা কি, গতকালকে ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি। সবাই এক বাক্যে বলল কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, এটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। আসল ভাই এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলাকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোন অঞ্চলে খাটাস, কোন অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণী হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন আসল ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যে ঘটনাটা ঘটে চলছে এটা কোনো এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিত ভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এর কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না।
তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যাকে কয়েকদিন পরে এতদিন পর একটা কাস্টমার পাওয়া গেছে, ওনাকে বলেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনো চামড়া। বলে যে এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, কই এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাই। তো যাই হোক, তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো, মানে যেই দামি বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছে। আচ্ছা, কিন্তু রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসে, বলছে যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না, বলো, দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ হয় এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন উনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া করে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন, তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনা ঘটলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতে এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা। তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। আসলে আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি ওই হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেয়। তো ফেলে দেওয়ার পরে আসলে ভাই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটা রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। আচ্ছা, মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারা অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। তো উনি খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন? তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানরমাল বিষয়গুলো বন্ধ হয়েছে। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে? যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের ভাই ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো, এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা এরকম। রাসেল ভাই এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কে যেন বসে রয়েছে। আচ্ছা, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যায়। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এভাবে চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন, ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরের মানে চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গেছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো
ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা। মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্ট ভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। আচ্ছা। তো এখন ওনার সাথে ঘটনাটা চলছে, তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অসাধারণ একটা ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম আসসালাম। এন্ড ডিয়ার লিসেনার্স, সবাইকে শুরুতেই ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট, আমি এসেছি পুরান ঢাকা কলতাবাজার থেকে। তো ভাইয়া ঘটনায় চলে যাই। প্লিজ। এই ঘটনাটা আমার একটা দুঃসম্পর্কের চাচু সেলিম চাচুর লাইফের ঘটনা। তো প্রথমে শুরু হয় তার ঘটনাটা প্রথমে শুরু হয় তার বিয়ের ঠিক 1 থেকে 2 মাস পরে সে চাচিকে বলতেছিল যে আমাদের এখানে রাতের বেলা তো নুপুর পরে হাঁটাহাঁটি করে, তুমি শুনলে ভয় পেও না। তো চাচি মনে করে হয়তো মজা করছে, ফান করছে, তো চাচু আর পরে কিছু বলে না। তো কয়েকদিন পরে চাচুর জাব্বু মানে চাচির শ্বশুর, ওনার শরীর খারাপ হয় রাতের বেলা। তো রাত এখানে 3টা বাজে ওনার শ্বশুরের জন্য কিচেনে স্যালাইন বানানোর জন্য চাচি যায়, ঘরোয়া স্যালাইন। তো হঠাৎ করে চাচি শুনতে পায় দৌড়ে কে জানি পায়ের নুপুর পড়া সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে। আওয়াজটা খুবই স্পষ্ট ছিল। তো চাচি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চাচুকে ঘুম থেকে উঠায়, ঘুম থেকে উঠেন। তো চাচু আসার পরে চাচুকে বলা, দেখেন আপনি শুনতে পান নাকি। কিছুক্ষণ অপেক্ষা করার পর চাচু শুনতে পায়, হ্যাঁ নুপুর পড়া কে যেন উপর থেকে আবার নিচে নামছে। তো চাচু আর দেখার মতো সাহস করেনি, তো চাচিকে নিয়ে ভিতরে চলে যায় কিচেন থেকে। তখন চাচু চাচিকে বলে এটা শুরু হয় কবে থেকে। ঠিক তাদের বিয়ের কয়েক বছর আগে চাচুর বয়স যখন 14 কি 15, তখন চাচু শুয়ে আছে তার ঘরে। তার একটা অভ্যাস, সে জানালা খুলে ঘুমায়। আর তাদের জানালার পিছনে ছিল ঝোলপাড়, পুরান ঢাকাতে ঝোলপাড় বলে, মানে ড্রেনেজ, বড় ড্রেনেজ। তো হঠাৎ করে রাতের বেলা কে জানো চাচুর মানে খোলা জানলার মধ্যে ছোট ছোট ইট মারছে। চাচু যখন বলে আই কে, শব্দ করে বলে কে, কিছুক্ষণ বলার পরে 10 ইঞ্চির যে ইটাগুলো আছে না বড় ভাই রাসেল ভাইয়া, কেউ যদি 10 ইঞ্চির ইটা রাত 3টা 2:30 দিকে জানালার মধ্যে মানে কি পরিমাণ শব্দ হতে পারে। অনেক ধাম করে আওয়াজ হয়েছে। তখন তো চাচুর তখনও বুঝে নেই প্যারানর্মাল কিছু একটা। তো চাচু চিল্লাচিল্লি করে তো লাইট জ্বালায়, সাথে সাথে টর্চ লাইট জ্বালায় গলিতে মানে দেখে কিছুই নাই। তখন চাচু মনে হয় না এটা তো সাধারণ ব্যাপার না, চাচু আর সাহস না দেখে জানলাটা লাগিয়ে আবার শুয়ে পড়ে। ঠিক কিছুক্ষণ পর লোহার রড দিয়ে কেউ যদি জানালার মধ্যে সজোরে বাড়ি মারে, যে আওয়াজটা হবে জানলার বাড়ি মারলো তার জানলায়, চাচু আর খুলে নেই। তার কয়েকদিন পরে রাত 3টা বাজে চাচুর ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়। তো চাচু ওয়াশরুমে যাবে, তো এত কষ্ট করে 2টা গেট না, তাদের ওয়াশরুমটা ছিল মানে 2টা গেট ক্রস করে যেতে হতো আচ্ছা। পুরানা বাড়ি। তো বলে ওই 2টা গেট ক্রস না করে দাদুর ঘুম না ভাঙায় ওই ঝোলপাড়ের পাশে বসলে, এবারে ছোট কাজ ছিল। তো চাচু বসে ওয়াশরুমে কাজ করার জন্য। তো ঘুমের ঘোরেই সাইডে দেখে কি ঝোলপাড়ের সাইডে কি যেন একটা বসে আছে বউয়ের মতো। চাচু মনে করে ঘুমের ঘরে আছি কি নাকি দেখছি। তো চোখ 2টা ডলা দিয়ে আবার যখন তাকায় তখন দেখে যে না, পুরা ঘুমটা দেয়া একটা নতুন বউয়ের মতোই বসে আছে। তখন চাচু বলে রাত 2টা 2:30 সময় তো ভালো জিনিস জেনের সামনে বসে পাশে বসে থাকবে না। চাচু ওই অবস্থায় কোনো মতে আবার তার ঘরে দৌড় দেয়। তো এই জিনিসটা এখনো তাদের পিছা ছাড়েনি। কয়েকদিন আগে চাচুর যে ছোট ভাই ছিল, তো তাদের ওই বাসা পুরানা বাসা এখন ভেঙে 6 তলা করা হয়েছে। তো হঠাৎ করেই বা তো শুয়ে যাবে, তো টাঙ্কিতে পানি নেই। তো ছোট ভাইকে পাঠায় যা উপরে যা, 4 তলা না 5 তলার সুইচ, টাঙ্কির সুইচটা ছেড়ে দিয়ে তো সাডেন মানে আনফরচুনেটলি 3 তলার এই লাইট অফ ছিল, সিঁড়ি কোঠার 3 তলার লাইট অফ। তো দেখে কি সিঁড়ির মাঝখানে পুরা মাথার সব চুল নামিয়ে কে যেন বসে আছে, আর অনেক মানে শ্বাস নিচ্ছে জোর জোরে শোনাই যাচ্ছিল। তো ও যে পিছে যাবে এই সুযোগটাও নেই, সামনে যাবে ওই সুযোগটাও নেই, জিনিসটা তার থেকে কিছুটা দূরে। তখন জিনিসটা বুঝতে পেরেছে যে তার সামনে আমাদের চাচু যে ছোট ভাই শিয়াব ওর উপস্থিতি। জিনিসটা দেখে
বাম হাত দিয়ে রেলিং এ এত জোরে একটা বাড়ি মারে, একতলা থেকে 6 তলার রেলিং আওয়াজ হয়। তো আওয়াজটা বাসার সবাই কম বেশি শুনতে পায়। তো কোনো মতে শিহাব দৌড়ে একতলায় যায়, তার ভাইকে বলে যে আওয়াজটা শুনছো? বলে হ্যাঁ শুনছি। তারপর সবাই উপরে পর্যন্ত উঠার পরে আর কিছু দেখতে পায় না যে এরকম কিছু আছে তাদের উপরে। এটা একটা ছিল ঘটনা। ঘটনা, এখনো চলছে 2-1 দিন পর পর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি লিটন খুলনা থেকে বলছি। আমি ইজিবেক চালাই। তো আমার সাথে ঘটনাটি গত বছর ঘটে। গত বছর ডিসেম্বরে প্রায় রাত 8টার দিকে আমি খুলনা আড়াইশো মিটার সামনে একটা চার দোকানে চা খাচ্ছি। তা হঠাৎ একটা লোক আমার সামনে আসলো, এসে বললো ভাই এই গাড়িটা কার? তো আমি বললাম ভাই এটা আমার। তা লোকটা আমাকে বললো ভাই কিভাবে যাবেন? আমি বললাম ভাই কোথায় যাবেন? তা লোকটা আমাকে বললো ভাই আমরা যাবো বগুড়াট, আপনি যাবেন? তো আমি বললাম যাবো ভাই, আপনি আপনারা অ্যাম্বুলেন্স রেখে অটোতে যাবেন, কি ব্যাপার? তো লোকটা আমাকে বললো যে ভাই আমাদের একটু টাকা পয়সার সমস্যা, এই জন্য আর কি আমরা ইজি বাইকে যাবো। লোকটা আমাকে আরো একটা কথা বললো যে ভাই আমরা একটা মরা লাশ নিয়ে যাবো, তা আপনি কি যাবেন? তা আমি এবার কি মনে করে লোকটাকে বললাম হ্যাঁ ভাই যাবো। তো লোকটা আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনি কত ভাড়া, আপনার গাড়ি ভাড়া কত? তো আমি বললাম যে ভাই 2000 টাকা লাগে। তো লোকটা আমাকে বললো না ভাই এত টাকা আমার কাছে নাই, আর আমরা এত টাকা দিতে পারবো না। তো আমি বললাম যে ভাই কত টাকা দিতে পারবেন আপনি? তো লোকটা আমাকে বললো যে ভাই আমরা 1000 টাকা হলে দিতে পারবো। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। তো লোকটা আমাকে বললো আচ্ছা ঠিক আছে, আপনার গাড়িটা নিয়ে আমাদের এই 250 মিটার ভিতরে আসুন, হাসপাতালের ভিতরে আসুন। তো আমি গেলাম, এবার তাদের উঠালাম গাড়িতে, লাশটা উঠালাম, এবার তাদের নিয়ে রওনা করলাম। আমি যে সময় রওনা দিয়েছি সে সময় আনুমানিক রাত 9টা বাজে। এবার তাদের নিয়ে যখন রওনা করলাম, তারা 2জন পুরুষ 2জন মহিলা, তা সারা রাস্তা ধরেই তারা কান্নাকাটি করতেছে, আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। তো ফকিরহাট যে সময় আসলাম অনেক রাত, এবার ওখান থেকে আরো 15-20 কিলো ভিতরে তাদের বাড়ি। তো গেলাম, তো তাদের বাড়ি এই তাদের লাশ নামালাম, তাদের লোকজন নামালাম, জিনিসপত্র নামালাম। এরপর ওই লোকটা আমাকে গাড়ি ভাড়ার টাকা দিলে এবং বললো যে ভাই আপনার যদি রাস্তায় কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাদের বাড়িতে থেকে যান, কালকে সকালে যান। আমি বললাম যে না ভাই আমার বাড়ি যেতে হবে, যত রাত থেকে আমার বাসায় যেতে হবে। তো আমি গাড়ি নিয়ে আবার রওনা দিলাম, বেশ অনেক দূর চলে আসছি। তো আমি গড়ির দিকে খেয়াল করলাম সে সময় রাত প্রায় 1টা-1:30 বাজে। যাক আমি আমার মতো চালাচ্ছি। তা যে এলাকায় গেছি ওই এলাকায় রাস্তায় কোনো আপনার রোড লাইন নাই, রাস্তায় একটা লোকও নাই, মানুষও নাই, রাস্তা একদম ফাঁকা। আমি আমার মতো গাড়ি চালাচ্ছি, হঠাৎ করে খেয়াল করলাম যে আমার গাড়ি পিছনে যে আপনার পাথর, ছোট ছোট পাথর, ইট মারতেছে, ঠাসঠুস করে শব্দ হচ্ছে। তো আমি পিছন দিকে ঘুরে তাকালাম, দেখলাম যে কাউকে দেখতে পাই না। তো যাক আমি একটু মনে মনে ভয় পাইছি। যাক আমি আমার মতো গাড়ি চালাচ্ছি, হঠাৎ কিছু দূর সামনে এসে দেখলাম একটা বড় একটা ডাল আমার গাড়ির সামনে পড়লো, মানে আমার ওই গ্লাসের সামনে, গ্লাসের সামনে পড়ে গ্লাসটা ভেঙে গেছে। তো আমি আর একটু ভয় পাইছি। এরপর আমি বইতে বইতে গাড়ি চালাচ্ছি খুব স্পিডে। যাক তাহলে আমি খুব স্পিডে গাড়ি চালাচ্ছি, এদিক ওদিক তাকাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না। বেশ কিছু দূর আসার পরে দেখলাম যে একদল লোক আপনার রাস্তার পাশে আপনার ওই কবর খুঁজতেছে। দেখলাম একটা খাটলা রয়েছে, একটা লাশ সাদা কাপড়ে ঝোলা। তো আমি ওখানে যে গাড়িটা থামালাম, থামাই জিজ্ঞেস করলাম ভাই কিভাবে মারা গেল? তো ওরা বলতেছে ভাই এই লোকটা অনেকদিন অসুস্থ, এই জন্য মারা গেছে। তো একটা ওই জানাজাটা পড়লো, আমি দেখলাম সাইড দেখে থেকে আমি লাশটার মুখটা দেখলাম যে হঠাৎ আমি যে লাশটা ওই বাড়িতে পৌঁছে দিলাম সেই লাশটার চেহারা এই লাশের চেহারা একদম পুরো হুবাহু এক। আমি একটা লোকের জিজ্ঞেস করলাম ভাই এই লাশটা তো আমি এই লাশটার ঠিকানা কোথায়? তা বললো যে অমুক জায়গায়, মানে যে লাশটা আমি ওই ফকিরহাট পৌঁছাই দিয়েছি সেই একই ঠিকানা বলতেছে। তো আমি তাকে বললাম যে ভাই এই লাশটা তো আমি এই ঘন্টা 2 আগে পৌঁছাই দিয়ে আইছি ওনাকে বাড়ি আমার গাড়িতে, এখানে আসলো আপনারা নিয়ে আসলেন কেমনে? তা ওরা বললো যে ভাই মানে ওনারা সবাই আমার দিকে তাকায়, কেমন একটা অবাক চোখে তাকায় আছে আমার দিকে, এবং সবাই একে অপরের দিকে মানে কানে কানে কিরকম ফিসফিসে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি না। ঠিক আছে, যে একটা লোক আমার পাশে আসলো, এসে বললো যে ভাই এই রাস্তায় আপনি যেতে পারবেন না, রাস্তায় সমস্যা, আপনি যাবেন কোথায়? আমি বললাম যে ভাই আমি খুলনায় যাবো। তা লোকটা আমাকে বললো যে ভাই আপনি খুলনায় যদি যেতে চান তাহলে পাশের একটা রাস্তা আছে, এই রাস্তাটা খুব তাড়াতাড়ি যেতে পারবেন, এই রাস্তা ধরে চলে যান। আমি চিন্তা করবো রাত তো অনেক হয়ে গেছে, তাহলে সহজ রাস্তা দিয়ে যাই, তাহলে আমার তো বাড়িতে যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। তো আমি সহজ রাস্তা ধরে গেলাম। হঠাৎ কিছু দূর আসার পরে আমার কি দিয়ে কি করে আমার লুকিং গ্লাসে চোখ চলে গেল। দেখলাম যে ওই যে লোকগুলো দেখলাম যে কবর বুঝতেছে, ওই লোকগুলোই আমাকে লম্বা লম্বা দাঁড়িয়ে আমাকে দাবড়াচ্ছে। তো আমি খুব ভয় পেয়ে গেলাম, আমি খুব স্পিডে গাড়ি চালাচ্ছি। হঠাৎ করে আমার পিসের সাথে যেন একটা ঘাই লাগলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন আমি দেখলাম যে আমি একটা পারিবারিক কবরস্থানে শুয়ে আছি এবং আমার আশেপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তো সবাই আমাকে জিজ্ঞেস করলো যে বাবু কি হয়েছে তোমার? তো আমার রাত্রে যে ঘটনাটা তাদের সবাইকে বললাম। তারা সবাই বললো যে তুমি যেখানে শুয়ে আছো এখানে পারিবারিক একটা কবরখানা আছে, এবং রাত্রেবেলা আমাদের এখানে সন্ধ্যার পর কেউ রাস্তায় হাঁটা চলা মানে কোনো জায়গায় যায় না,
কারণ এখানে ওই এই পারিবারিক কবরখানা এছাড়া রাত্রেবেলা ওই বদজেন আছে, তারা এখানে ঘোরাফেরা করে। এই সাধারণ মানুষ দেখলে ঠিক আছে অনেক ক্ষতি অথবা বিপদে ফেলায়, বিভিন্ন ভয়তো আমরা কেউ এই সন্ধ্যার পর আমরা কেউ বাইরে বেরোই না। যাক, তারা এরপর আমাকে ট্রিটমেন্ট করালো এবং আমি কোন রকম সুস্থ হয়ে আমি বাড়ি চলে আসলাম। এরপর আমি প্রায় 1 সপ্তাহ অসুস্থ থাকি, পরে অনেক কবিরাজ ডাক্তার দেখায় অনেক কষ্ট করে সুস্থ হয়েছি। এই ছিল আমার গল্প। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি এবং আপনার ভূত এফএমের সমস্ত টিম মেম্বার আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছে। আমার নাম মোহাম্মদ জয় চৌধুরী, আমার বাসা নওগাঁ জেলার পতিতলা থানায়। আসল ঘটনাতে যাই, যেটার জন্য আসলে আপনাদের সঙ্গে যোগাযোগ করার আর কি। প্রথমে কিছু কথা বলি যে আমি ছোটবেলা থেকে যখন থেকে আমি বুঝতে পারি যে আমি হয়তো একটু একটু বাস্তবতা বুঝতে শিখছি, তখন থেকে আসলে আমার সঙ্গে মানে আমার কাছে এই যে জিন যে ব্যাপারটা আসলে তো এইটার উপর আমার অনেক একটা আগ্রহ কাজ করে, জানি না আসলে কেন। ন্যাচারালি ছোট থেকেই মানে অনেক বেশি একটা আগ্রহ কাজ করে ওই জিনিসটাতে, যে আসলে এটা দেখতে কেমন, বা এটা কি ক্ষতি করে বা কি উপকার করে, আসলে জিনিসটা কি। তো আজকে আমি যেটা বলবো সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তখন আমি ঢাকাতে নর্দার্ন ইউনিভার্সিটিতে বিবিএতে মেবি 2nd সেমিস্টার ছিলাম। তো আমি বাসায় রাতে রাসেল ভাইয়া এই খাওয়া দাওয়া করছি আমার, তারপর যা রাতের প্রয়োজনীয় কাজ সবকিছু সেরে তো আমি বেডে চলে গেছি, অলরেডি শুয়ে পড়ছি। তো একটু চিন্তা করলাম, আসলে মনটাও ওই দিন একটু খারাপও ছিল। তো তারপরে ভাবলাম একটা দেখি কোনো পুরাতন কোনো কমেডি মুভি আছে কিনা। তো ল্যাপটপ নিয়ে এমনি ঘাটাঘাটি করছিলাম, তো তারপর ফাইনালি একটা ফানি মুভি দেখতেছিলাম। তো ছবিটা অনেক কয়েকবার আমি মাঝে মধ্যে দেখি, প্রায় আমি ওই মুভি দেখার সময় আমার মনে আছে স্পষ্ট আমি কোথা থেকে মুভিটা আমার কোন পর্যন্ত মনে আছে। আমি জাস্ট হেলান দিয়ে শুয়ে থেকে মুভিটা দেখতেছি। তো তারপর এক পর্যায়ে আমি দেখতেছি যে হুট করে আমার সামনে আমার রুম, মানে আমার সামনে আমার রুম নাই, আমার ল্যাপটপ নাই, আমার বেড নাই, আমি জাস্ট দাঁড়ায় আছি। আমি মানে সেম যে ড্রেসে ছিলাম সেই ড্রেসে আছি, বাট দাঁড়ায় আছি। তো তারপর দেখি আমার সামনে আসলে আল্লাহ আমাকে কেন এরকম জায়গায় নিয়ে গেল আমি জানি না। তো আমি দেখি আমার সামনে একটা নয়, দুইটা নয়, তিনটা না, 12টা কবর দেখি, মানে 2 লাইনে 6টা করে 12টা কবর। মানে কবরগুলো এরকম যে একদিনও হয় নাই, হয়তো 2-1 ঘন্টা হবে, হয়তো যে সবাই দাফন শেষ করে সবাই ঘরে চলে গেছে, তারপর হয়তো ওই জায়গাটায় আমি দাঁড়াইছি, এরকম ব্যাপারটা এরকম। তো আমি আসলে দেখতেছি যে আমার সামনে কবর কেন, আমি এই জায়গায় কেন, আর আমার রুম কোথায়। তারপর আর কবরের চারপাশটা আসলে এরকম ছিল যে চারিদিকে অনেক বড় বড় গাছ, অনেক ঘন ঘন পাতা। আসলে গাছগুলো আমি চিনতে পারতেছি না যে কিসের গাছ এসব, তবে অনেক গাছ। তো তারপর আমি এখন মানে একা একা কথা বলার চেষ্টা করতেছি যে মানে আমি এখানে কেন, আমি আসলে এটা তো আমি কখনোই আশা করি নাই বা কখনো চিন্তাও করি নাই এরকম একটা জায়গায় দাঁড়াবো। তো তারপরে আমি খোঁজার চেষ্টা করতেছি যে এখান থেকে আমি বেরোবো কিভাবে বা এই জায়গা থেকে আমি চলে যাব কিভাবে। তো লাস্ট কবরে যে আমার সামনে ঠিক লাস্ট কবরে একটা কোনায় দেখি আমার একটা ফ্রেন্ড, এটা আমি ক্যান্টনমেন্টে যখন পড়তাম, আমার ইন্টার লাইফটা ক্যান্টনমেন্টে, বগুড়া ক্যান্টনমেন্টে, তখন ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম হলো মেহেদি হাসান খান, তবে আমি ওকে খান বলে ডাকতাম। তো ও ইন্টারের ফাইনাল পরীক্ষার পর ও একটা কারণে মারা গেছে, তো অনেক কয়েক বছরই তো হয়ে গেছে। তো তারপরে আমি দেখি আমার ওই ফ্রেন্ড ওখানে দাঁড়ায় আছে। আমি এখন চিন্তা করতেছি যে আসলে ওকে আমি দেখতে পাচ্ছি কেন, ও কি জীবিত হয়ে গেল না আমি মারা গেছি, মানে আমি আসলে আমার মাথা কাজ করাতে পারতেছিলাম না। তো দেখি ওই ফ্রেন্ড আমার দিকে শুধু হাসতেছে। আসলে আমি আপনাকে বোঝাতে পারবো না যে হাসিটা আসলে কেমন, মানে রাগ করে হাসতেছে না
মানে আনন্দ হাসতেছে, মানে আসলে আমি বুঝতে পারতেছি না ও মানে হাসি টাইপটা কেমন। তো যাই হোক, আমার দিকে অবাক এক দৃষ্টিতে তাকায় হাসতেছে। তো আমি অনেক চেষ্টা করছি আসলে, মানে আমি কেমন যেন ওর চোখের দিকে তাকানোর পর আর ওর চোখ থেকে আমার চোখটা মানে হটাইতে পারতেছি না। তো তারপর আমি বলতেছি যে খান তুই এখানে কেন, আর আমি এখানে কেন? তুই কি মানে জীবিত হয়েছিস না আমি মারা গেছি? আসলে আমি বুঝতে পারতেছি না। ও আমার একটা প্রশ্নেরও মানে কোনো উত্তর দেয় না, ও শুধু হাসে। তারপর আমি যখন আমি বলতেছি তুই দাঁড়া আমি আসতেছি তোর কাছে, তখন আমার কথা শুনে দেখি ও উল্টা দিকে জোরে জোরে হাঁটা শুরু করছে। আমার দিকে আর তাকায় নাই, মুখ সোজা ঘুরে নিয়ে জোরে জোরে হাঁটা শুরু করছে। তো আমি এখন চিন্তা করতেছি যে আমি মানে ওর কাছে যাওয়ার জন্য আমিও একটু জোরে হাঁটা শুরু করছি। তো আমি এখন চিন্তা করতেছি যে আসলে কবরটা আমি আপনাকে একটু বলে নিই যে কবরটা 2 লাইনে আছে, 6টা 6টা করে, আর চারপাশে গাছ। তো আমি এখন চিন্তা করতেছি যে তাহলে ডান পাশ দিয়ে যাই, কিন্তু ডান পাশ দিয়ে লাস্ট কবরের আসলে লাস্ট কবর যেখানে তার ডান পাশে একটা বড়ইয়ের গাছ রাসেল ভাইয়া। বড়ই মানে অনেক বড়, অনেক বড় একটা গাছ, কিন্তু সবগুলোতে ওই বড়ই যেটা কুল বলি আমরা, আসলে ওই বড়ইয়ের গাছ অনেক কাঁটা। তো মানে গাছটা আসলে এমন ভাবে আছে যে এই লাস্ট কবরের অর্ধেক পর্যন্ত আছে আসলে গাছের ডালপালা সবের। তো আমি এখন যাওয়ার সময় আর আমি ওর দিকে তাকায় আছি যে আমার ফ্রেন্ড আরো জোরে হাঁটে যাচ্ছে। তো আমি এখন ওকে বলতেছি যে তুই দাঁড়া দাঁড়া দাঁড়া। তো ও মানে আমার কোনো কথা মানে ও মনে হয় শুনতেই পারেনি, মানে ব্যাপারটা এরকম দিয়ে ও সোজা হেঁটে যাচ্ছে। তো আমি এখন যাওয়ার চেষ্টা করতেছি। তো জোরে হাঁটা যখন আমি শুরু করছি, তো ওই মানে বড়ই গাছটার মানে আমি কবরটা আসলে সাইড দিয়ে একটু যাইতে চাইছিলাম। তো ওই যে ওই বড়ই গাছের যে একটা ডাল ছিল, ওই ডালে অনেক কাঁটা ছিল। তো ওই কাঁটার সঙ্গে আমার হাতটা লেগে মানে অনেক জোরে দেখি এখান থেকে এত বড় একটা আঁচড় লেগে গেল। তো আমি সঙ্গে সঙ্গে মানে আঁচড়টাতে এমন ভাবে ব্যথা পাইছি, তো সঙ্গে সঙ্গে আমি চোখ খুলে দেখি যে আমার সামনে ওই ল্যাপটপ ওইভাবেই আছে। আমি যেভাবে শুয়েছিলাম হেলান দিয়েছিলাম সেভাবে আমি হেলান দিয়ে আছি। তো আমি এখন চিন্তা করতেছি যে কি হলো এটা। তো তারপর দেখি যে আমি মুভির লাস্ট যে পর্যন্ত আমার সিন দেখা ছিল তার 1 2 3 সেকেন্ড হবে না হয়তো ওই ওই সিনটাতে ওই অবস্থায় আছে। আর আমি দেখি আমার টি শার্ট, আমার এই প্যান্ট, মানে আমার সব কিছু ভিজে মনে মানে এমনটা যে আমি গোসল করছি, মানে অথবা মানে আমি পুরো শরীরটা ভিজছি কিন্তু এখনো মানে মুছি নাই কোনো কিছু। তো এভাবে যেমন লাগবে ওইভাবে আমি আসি। মানে আমি কখনো জানি না, মানে ভাবি নাই যে আসলে মানে এতটা ঘামছি কেন আমি। আর দেখি আমার পুরো শরীর। আর আর সবচাইতে আশ্চর্য, আমি তখনও পর্যন্ত আসলে ভাবলাম হয়তো কোনো দুশ্চিন্তা বা কোনো হয়তো ঘুমাই গেছিলাম, হয়তো ঘুমের মধ্যে হুট করে একটা স্বপ্ন দেখছি এরকম ভাবছিলাম। তো যখন আমি নিচের দিকে তাকাই আর তখন আমি রুমের লাইট অফ করা ছিল। তো আমি তখন চিন্তা করলাম যে ইয়ে করি লাইট দিই। লাইট দেওয়ার জন্য আমি উঠছি, লাইট যখন দেই তখন আসলে আপনাকে কি বলবো, আপনি বিশ্বাস করবেন কিনা হয় আমি জানি না, দেখি আমার ওই ওই কবরের কাছে থাকা অবস্থায় আমার হাতে যেভাবে আঁচড়টা লাগছে বড়ের কাঁটা দিয়ে, ঠিক অত বড়ই জায়গা কেটে আমার বেডের অনেকখানি এবং আমার এই টি শার্টে আমার ওই প্যান্টে সব জায়গায় মানে রক্ত অনেক জোরে মানে পড়তেছে। তো আমি এখন কিন্তু ব্যথা পাচ্ছি না, আশ্চর্যের ব্যাপার এটা, আমার কোনো ব্যথা নাই বাট রক্ত পড়তেছে। তো আমি এখন সঙ্গে সঙ্গে হাত ওভাবে চেপে ধরে তো আমার মাকে ডাকছি যে আম্মু আম্মু আম্মু। তো মানে আম্মুকে জোরে জোরে ডাকছি। তো তখন আম্মু এখন উঠে আমি বললাম যে এরকম এরকম আম্মু, আমার আসলে আমি জানি না আমার কি হয়েছিল, আমি বলতে পারবো না। মানে আমি জানি না, আমার মাথা কোনো কাজ করতেছে না যে আসলে আমি। তারপরে মাকে সবকিছু খুলে বললাম যে এরকম এরকম আমার ওই মৃত একটা ফ্রেন্ডকে এরকম দেখছি, আবার 12টা কবর দেখছি, আবার ওরকম একটা কবরের পাশে গাছ ছিল কাঁটাওয়ালা, ওই কাঁটা দিয়ে আমার হাত কাটছে। তো তারপরে আমি দেখি আমি ওই ল্যাপটপে আছি, ওই মুভি ওইভাবে আছে আর আমার হাত দিয়ে এভাবে রক্ত পড়তেছে। তো আম্মু আসলে আমাকে কিছু বলে নাই, শুনে চুপ করে আছে আর সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ করছে, দোয়া পড়তেছে। তারপরে আমার হাতটা যাই হোক
পরিষ্কার করার পরে তারপরে ওই রাতে মায়ের কাছে আমি ছিলাম। তবে ওই রাতে আমি ঘুমাতে পারি নাই। আসলে আমি জানি না রাসেল ভাই, আমি ওখানে কেন আল্লাহ আমাকে নিয়ে গেছে বা কেন আমার সামনে এরকম একটা অবস্থা আসলো। আমি আসলে এরকম কখনো চিন্তাই করি নাই যে এরকম কোনো কিছু হতে পারে। আমি কারো কাছ থেকে এরকম শুনিও নাই। তো এই জন্য আমি আপনার কাছে সবার উদ্দেশ্যে বলি, আপনার টিম, আপনার এই মুহূর্তে যারা যারা শুনতেছে সবার উদ্দেশ্যে বলি, সবাই যারা যে অবস্থায় আছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, সবাই নামাজ পড়েন, আর অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নামটা প্লিজ আরো একবার বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই, আমি সোহাগ, রাজশাহী থেকে। জি ভাই আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে আমাদের যে এলাকাটা, জি আমরা হচ্ছে রাজশাহী জুট মিলের ওখানে থাকি, 2 নম্বর গেটে আমার যে জায়গাটা। আর যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে অলমোস্ট রাজশাহী জুট মিলের পিছনে একটা গ্রাম আছে, যে গ্রামটা হচ্ছে যে গ্রামটাকে বলে নতুন ইমাদপুর যেটা আচ্ছা। বলে। তো এটা খুব রিসেন্ট একটা ঘটনা, এই লাস্ট ঈদুল আজহা যেটা চলে গেল জি। আমাদের, এই ঈদুল আজহাতে আমাদের রাজশাহীতে বা বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় এরকম একটা প্রচলন আছে যে একটা গরুতে 7 জন বা 3 জন বা 5 জন বেজোড় সংখ্যার একটা ভাগ দিয়ে গরুটাকে কোরবানি দেওয়া হয়। তো এরকমই একটা ঘটনা ঘটছে যে ওই গ্রাম থেকে 7 জন লোক ঈদুল আজহার জন্য গরু কিনতে যাবে। আমাদের ওখানে যে হাই স্কুল মাঠ আছে, মাসকাটি দিকে স্কুল মাঠ, এটা অনেক বড় একটা মাঠ। আর এই মাঠে প্রত্যেক বছর ইয়ারলি যে গরু ছাগলের যে হাটটা বসে, এখানে অনেক বড় একটা হাট বসে। আচ্ছা দেন আমরা কাটাখালী বাজারের পাশেই হাটের মাঠটা, স্কুল মাঠটা। তো ওখান থেকে কিছু দূর গেলেই হচ্ছে এই গ্রামটা, যে অলমোস্ট 2 কিলো দূরে পায়ে হেঁটে যাওয়া যায়, পিচ ঢালা রাস্তা আছে। আর আদর্শ কলেজের পাশ দিয়ে যেতে হয় এই জায়গাটা। তো ওই 7 জন ভাগী যারা ছিলেন তারা অলমোস্ট একটা সুন্দর দেখে একটা গরু কিনেছিলেন। কিন্তু ওই 7 জন ভাগীর মধ্যে একজনের সাথে তার ছোট্ট একটা 4 থেকে 5 বছর বয়সী একটা বাচ্চা ছিল। আচ্ছা ওনার সাথে গেছিল, গরু কিনবে, বাবা গরু কিনবে, আমরাও দেখতে যাব এই ভেবে হচ্ছে ওই ছেলেটাকে নিয়ে আসে উনি। তো অ্যাজ ইউজুয়াল উনি হচ্ছে গরু কিনে, ওনারা সবাই মিলে গরু একটা সুন্দর দেখে একটা গরু কিনে নিয়ে আসার পরে যখন তারা আস্তে 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 অলমোস্ট 1 কিলো রাস্তা পার হয়ে গেছে, যখন আদর্শ কলেজের যে জায়গাটা ক্রস করে, ওই জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা শুনশান জায়গা। এক পাশে হচ্ছে ক্যানেল আছে, আর এক পাশে হচ্ছে কুসুর মানে আখক্ষেত যেটাকে আমরা বলি। তো এই আখক্ষেতের পাশ দিয়ে রাস্তাটা। তো যাওয়ার সময় গরুটা হঠাৎ করে একটা বিরূপ ধরনের আচরণ করতে লাগে। মানে এতক্ষণ গরুটা খুব ভালোভাবে আসছিল, এরপরে কি হলো যে গরুটা খুব মানে লাফালাফি শুরু করলো। মানে অনেক বড় গরু ছিল। সো সবাই মিলে দড়ি টানা দিয়ে ধরে গরুটাকে কষ্ট করে নিয়ে আসে। গরুটা একসময় এদিকে ছুটে যেতে চায়, একসময় ওদিকে ছুটে যেতে চায়। আসলে এটা এতক্ষণ ছিল না, বাট হঠাৎ করে এই জিনিসটা শুরু হয়ে গেল। ঠিক আছে, মানে ওই যে বাচ্চাটা ঘুরছে ফিরছে, কিন্তু গরুটা হচ্ছে খুব লাফালাফি শুরু করেছে। গরুটার ওই জায়গায় থাকবে না এরকম, বা ওই রাস্তা দিয়ে যাবে না। তারপরেও কষ্ট করে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে একটা বিদ্যুতের পোল আছে, ইলেকট্রিসিটি পোল যেটাকে আমরা বলি, এই পোলের সাথে ওই গরুটাকে বাঁধা হয়। বাঁধার পরে যে ঘটনাটা ঘটে, যে গরুটা এত পরিমাণ লাফাঝাফা শুরু করে যে ওই পোলটাকে আস্তে আস্তে নড়ানো শুরু করেছে। তো সবাই বলছে যে যেহেতু গরুটা খুব বেশি লাফালাফি করছে, সো আমরা করি কি, পোলটা বেশি ঝুঁকছে বা নড়ছে, হয়তো বা কারেন্টের তার যদি একটা ইলেকট্রিসিটি তার যদি ছিঁড়ে যায়, এটা দুর্ঘটনা হতে পারে। আমরা এখান থেকে খুলে তাকে একটা মানে খুঁটি পুঁতে, শক্ত করে একটা খুঁটি পুঁতে গরুটাকে বেঁধে দিয়েছে। এবার যে ঘটনাটা, যে সবাই গরুটাকে খেতে দিচ্ছে, কিন্তু গরুটা খাচ্ছে না, গরুটা ওই রকম লাফালাফি করতেই আছে। এখন ঘটনা হচ্ছে যে গরুটা কেন লাফালাফি করছে, মূল বিষয়টা হচ্ছে ওই যে বাচ্চাটা ছিল 3 থেকে 4 বছরের যে বাচ্চাটা, এই বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা ছিল। রোড থেকে আসার সময় ওই আদর্শ কলেজ যখন ক্রস করেছে, তখন এই ছেলেটার সাথেই সমস্যাটা হয়েছে। আর আমরা তো জানি যে পশু পাখি জীব জানোয়ার যেটাই বলি না কেন, ওরা এই জিনিসগুলাকে খুব ভালোভাবে করতে পারে, অবলোকন করতে পারে। সো
ওই বাচ্চাটাকে যখনই দেখছে গরুটা তখনই লাফালাফি শুরু করছে। তো এইভাবে হতে হতে একটা সময় প্রায় সন্ধ্যার আগে আগে হয়ে যায়, তখন ওনার মা ওনাকে ওই বাচ্চাটাকে নেওয়ার জন্য চলে এসছে। বাচ্চাটা সরছে না, বাচ্চাটাকে বলছে যে তুমি গরুর কাছ থেকে সরে যাও। বাচ্চাটা শুধু শুধু ওই গরুর কাছেই চলে যাচ্ছে, আর গরুটা এটা দেখে খুব লাফাচ্ছে। এবারে কি হচ্ছে যে ওর মা যখন বাচ্চাটাকে জোর করে নিয়ে আসছে, তখন দেখছে ওর জামা কাপড়গুলো ছেঁড়া, মানে ছেঁড়া বলতে কি খোলা খোলা খুলে আছে। আচ্ছা, তখন ওর মা ওকে ফ্রেশ করার জন্য, মানে হাত মুখ ধুয়ে ঘরে নেওয়ার জন্য যখন জামা কাপড়গুলো খুলেছে, তখন দেখছে পুরো গায়ে হচ্ছে কালো কালো দাগ, যে বাচ্চাটার গায়ে কখনোই কোনো দাগ থাকার কথা না। সুন্দর একটা বাচ্চা, ফর্সা একটা ছেলে, কিন্তু ওর গোটা গায়ে কালো কালো দাগ। এখন ওর মা এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে যে ফুলে গেছে, লাল লাল ফুলেছে, কালো হয়ে গেছে, এরকম কিছুটা নতুন হচ্ছে, কিছুটা পুরনো হয়ে গেছে, এরকম দাগ। সো তখন ওর মা বলছে কি যে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাই, আমাদের কাটাখানতে এরকম 2-3 জন ডাক্তার আছে, নামকরা ডাক্তার আছে। তো সেরকমই একজনের কাছে নিয়ে গেছেন। তো উনি ওই যে অ্যালার্জি ভেবে ওনাকে ওই বাচ্চাটাকে কিছু ওষুধ দিয়েছে। ওষুধ দেওয়ার পরে, খাওয়ানোর পরে, এদিকে আর কিছুদিন মধ্যে ঈদ আছে সামনে, তো খাওয়ানোর পর আরো বেশি হয়ে গেছে। বেশি হওয়ার পরে ওনারা আবার আরেক ডাক্তারের কাছে, আমাদের কাটাখালী বাজারে আরেক ডাক্তারের কাছে নিয়ে গেছেন। উনাকে চর্ম বিশেষজ্ঞ বলা হয়, চর্ম শিশু বিশেষজ্ঞ, ওনার কাছে নিয়ে গেছেন। উনিও দেখে অ্যাজ ইউজুয়াল কোনো না কোনো মেডিসিন দিয়েছেন, হ্যাঁ, মানে প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে মেডিসিন দিয়েছেন। দেওয়ার পরে এটা আরো খারাপের দিকে চলে যায় বাচ্চাটা। তখন কোনো কিছু আকপিচ না ভেবে ওনার মা বলে কি যে আমার ছেলেটাকে একটু কোনো একটা হুজুর কাছে দেখাই। তো এইভাবে করতে করতে তিনি তাদেরই গ্রামে, ওই ইমাদপুর নতুনপাড়া গ্রামে একজন ফিমেল কবিরাজের কাছে নিয়ে যান আচ্ছা, বাচ্চাটাকে। কবিরাজের নাম আমি বলছি না, একজন ফিমেল, উনি একজন। তো ওনার কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে, ঘরে ঢুকানোর সাথে সাথে উনি বলছেন যে আপনারা কি করেছেন, এই বাচ্চাটা যদি আর 2 দিন থাকে বাচ্চাটা তো মারা যাবে। তখন বলছে কেন, বাচ্চার কি হয়েছে? তখন বলছে যে আমি বাচ্চার কি হয়েছে এটা পরে বলবো, আপনারা আগে আমাকে 7 ধরনের শুকনা খড়ি নিয়ে আসবেন। আই মিন 7 ধরনের বলতে 7টা খড়ি, 7টা গাছের, যেমন আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, কাঁঠাল গাছ হতে পারে, এগুলো না খড়ি হয়, মানে খড়ি বলতে লাকড়ি যেটাকে পুড়ায় আমরা। এই লাকড়ি কিন্তু 7 ধরনের হতে হবে। এই 7 ধরনের শুকনা লাকড়ি আমার কাছে নিয়ে আসেন। তো নিয়ে আসার পরে উনি বলছে কি যে এই শুকনা লাকড়িগুলো আমি পড়ে দিচ্ছি, এই লাকড়িগুলা 3 রাস্তার মাঝখানে, 3 রাস্তার মাথা যেখানে 3টা রাস্তা একসাথে, ওই জায়গায় নিয়ে যে ছেলেটাকে বসায়, ছেলেটার সামনে এই লাকড়িগুলা পুড়াই ফেলবে। আর সাথে কিছু মানে প্রিয়জন যারা, মানে আত্মীয় স্বজন যারা ওই বাচ্চাকে যারা খুব ভালোবাসেন বা বাচ্চার যাদেরকে খুব ভালোবাসে তারা থাকবেন। ও ঠিক আছে। দেন ওই বাচ্চাকে নিয়ে ওর মা, ওর বাবা, আর যে কজন আছে ওদের পরিচিত, ওখানে গেছে। যাওয়ার পরে ওই লাকড়িগুলোতে আগুন ধরাই দিয়েছে। যখন আগুন ধরাই দিয়েছে, আর পাশে ওই বাচ্চাটাকে নিয়ে যখন আগুন ধরাই দিয়েছে, তখন দেখছে কি ওই বাচ্চার শরীর থেকে একটা কালো ছায়া, কাইন্ড অফ ব্ল্যাক শেড, এটা হচ্ছে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে ওই বাচ্চার শরীর থেকে। বাচ্চার শরীর থেকে যখন বের হয়ে যাচ্ছে, এটা সবাই দেখছে ওই জায়গায়, যে বাচ্চার শরীর থেকে একটা কালো ছায়া বের হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, যে বাচ্চাটা দেখছে ওই ছায়াটাকে দেখছে কখনো ছাগল, কখনো গরু, কখনো বাদর। বলছে যে মামা দেখো একটা বাদর চলে যাচ্ছে, মামা দেখো একটা কালো ছাগল চলে যাচ্ছে, একটা গরু চলে যাচ্ছে। বাচ্চাটা এটা দেখছে, বাট যারা পাশে আছে, আত্মীয় স্বজন যারা আছে, প্রিয়জন যারা আছে, ওরা দেখছে যে বাচ্চাটার গা থেকে একটা কালো ছায়া বের হয়ে চলে যাচ্ছে। যেন একটা ডিস্টেন্সে চলে গেল, একটা সুনির্দিষ্ট ডিস্টেন্সে যাওয়ার পরেই ব্ল্যাক শেপটা আস্তে আস্তে মিলাই গেল। মিলে যাওয়ার সাথে সাথে ওই বাচ্চার শরীরে যতগুলো দাগ ছিল, ওখানে ওই বাচ্চার যতজন আত্মীয় স্বজন ছিল, এরা সবাই এই জিনিসটা দেখছে যে ওই বাচ্চাটার শরীর থেকে সব দাগগুলো অ্যাট এ টাইম চলে গেল, মিলাই গেল, ভ্যানিশ হয়ে গেল একেবারে। তারপরে যখন ওনারা সবাই ওই হুজুরে, মানে ওই কবিরাজের কাছে আসেন, ওনারা বলছিলেন যে এটা তেমন মানে খুব বড় ধরনের জিন না,
এটা ছোট ধরনের জিন। ছোট ধরনের জিন বলতে কিছু কিছু খুব খারাপ জিন আছে না, আবার কিছু কিছু জিন আছে বাচ্চাদেরকে খুব বেশি পছন্দ করে, এরকমই টাইপের। উনি আসছিল যে আপনার ছেলেকে নিয়ে খেলা করার জন্য বা আপনার ছেলেকে নিয়ে মানে মজা করার জন্য এইরকম। বাট আপনার ছেলের গায়ের মধ্যে যে উনার ওই শেপটা যে স্পষ্ট হয়ে যাবে, এটা উনি কখনো, ওই জিন কখনো ভাবেনি যে আমাকে বোঝা যাবে। বাট এই যে ব্ল্যাক ব্ল্যাক শেপ হয়ে গেছিল, দাগগুলো হয়ে গেছে, বুঝে গেছে। তখন কবিরাজ বলছে কি যে এটা চলে গেছে, এটা আর কখনোই আসবে না। বাট এখন পর্যন্ত বাচ্চাটা সুস্থ আছে। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমি ফয়সাল আছি সাথে। আর লিসনার আসসালামু আলাইকুম। আমি এসেছি মধ্যপাড়া থেকে, আমার হোম টাউন পাবনার অষ্টমনের সাথে। ওকে, তো আমার আজকের ঘটনাটা যেটা, সেটা আমার বড় ভাইয়ের থেকে শোনা। আমরা একসাথেই থাকি। আচ্ছা, আপনি পাবনা থেকে এসেছেন এবং আপনি এখন ঢাকার বাড্ডায় থাকেন। জি, জি, আপনার ঘটনায় আমরা যাব। তো ঘটনাটা বেসিক্যালি তার ভাগ্নেকে নিয়ে। তো আচ্ছা। এখানে যেহেতু কয়েকটা পার্ট আছে ঘটনার, তো লিসেনারদের সুবিধার্থে ধরে নেই সেই ভাগ্নের নাম মামুন, কিন্তু বাস্তবিক অর্থে এই নামের সাথে চরিত্রের কোনো মিল নেই। আচ্ছা, জাস্ট লিসেনারদের বোঝার সুবিধার জন্য। তো মামুনের ক্লাস 7-এ পরীক্ষা শেষ হলে সে নানার বাড়িতে বেড়াতে আসে, মানে আমার সেই ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে। তার নানা বাড়িতে তার একটাই বোন ঢাকাতে থাকে। তো আসার পরে যেটা হয়, ছোট মানুষ গ্রামে শহরে থাকে, আবদ্ধ পরিবেশে গ্রামে এসে ছোটাছুটি ঘোরাঘুরি আহ, ভালোই লাগে তার। বাড়ির আশেপাশে প্রতিবেশীর অনেক ছোট ছেলে পেলে থাকে। তো হঠাৎ করে একদিন মামুন সচরাচর আমার সেই বড় ভাইয়ের সাথেই ঘুমায়। তো একদিন ঘুমিয়ে আছে, হঠাৎ করে আমার সেই বড় ভাই ঘুম থেকে জেগে দেখে যে মামুন তাদের বাসার মানে রুমের বেলকানির সামনে দাঁড়িয়ে আছে। তাদের বাসাটা দোতলা ছিল এবং একদম যেহেতু গ্রামে ধানি জমির সাথে একদম। তো দেখে মামুন বেলকানির সামনে দাঁড়িয়ে আছে। তো যে বলছে, কেন ভাগ্নে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, ঘুমাও নেই? তখন বলছে, আচ্ছা মামা, তোমাদের এখানে কি শহরের মতো নাইট গার্ড আছে? তো বলছে, না, এখানে তো কোনো নাইট গার্ড নাই। তুমি নাইট গার্ড পাও কোথা থেকে? কইছে, দেখো ওইখানে তাকায় দেখো, একটা লোক দাঁড়িয়ে আছে। হুম। তো কই আমার ভাই বলছে, কই আমি তো দেখি না, যত সব ঘুম বাদ দে তোমার বাহানা, আসো ঘুমাতে আসো। আমার ভাই হয়তো ভাবছে ছোট মানুষ, হুম, হয়তো হুম, কোনো হুম। কিছু তার গ্রামে এসে তার কৌতূহল মিটছে না। তো এর কিছুদিন পরে সেই বড় ভাই একটা জিনিস নোটিস করে যে মামুন যখন ঘুমায়, বা মানে আমার সেই ভাই যখন ঘুম থেকে ওঠে, দেখে তিনি ঠিক আছেন, কিন্তু মামুন মনে হচ্ছে তার উল্টে গেছে। অর্থাৎ আমার সেই বড় ভাইয়ের মুখের কাছে মামুনের পা, এবং আমার এই বড় ভাইয়ের পায়ের কাছে মামুনের মুখ। তো বলে যে, তুমি এমন করে ঘুমাও কেন? হয়তো ভাবছে যে শহরে থাকে, ঘুমের কোনো হয়তো সমস্যা থাকতেই পারে, অনেকের সমস্যাই থাকে। তো কিন্তু মামুনের প্রতি রাতে এই বেলকনির সামনে ওই লোকের দেখাটা চলতেই থাকে। ওকে এত নিষেধ করা হয়, এত কিছু করা হয়, ও শুনেই না। তো এরকম দিন যাচ্ছে। তো সবাই একটা বিষয় নোটিস করে যে যখন মাগরিবের আজান দেয়, মামুনের মধ্যে কিছু চেঞ্জ আসা শুরু করে। ও খেতে চায় না রাতে, মানে কান্নাকাটি করে, মাঝে মাঝে খুব রেগে গেলে বকাবকি করে, যেটা আমার ভাই থেকে যেরকম শুনছি। তোকে অনেক বোঝানো হয়, হয়তো ভাবছে যে মা বাবা থেকে হয়তো কয়েকদিন দূরে আছে, একটু সমস্যা হচ্ছে। কিন্তু সবাই একটা বিষয় নোটিস করে, তার সমস্যা মাগরিবের আজানের পরে হয়। হুম, হুম। তো আস্তে আস্তে এরকম সমস্যা হচ্ছে। তো সবাই ভাবছে এখন কি হলো, মানে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, মানে শরীরে অরুচির জন্যই হয়েছে কি না। তো একদিন বাসায় কেউ নেই, আমার মানে মামুনের নানি, আমার মানে সেই বড় ভাইয়ের মা আছে ওখানে। তো নিচতলায় যেহেতু তারা গ্রামের পরিবেশে ধান টান হয়তো নাড়াচাড়া করছে। তো এমন সময় মামুন কে একটা মানে তাদের বাড়িতে একটা আহ হুজুর টাইপের একজন আসেন। তো উনি দেখেই মামুনের নানিকে বলেন যে, আচ্ছা এই ছেলেটার কি কোনো সমস্যা মা? তো বলছে, হ্যাঁ, আমার নাতি এরকম করে, মাগরিবের আজান দিলেই দেখেন বাবা এরকম শুরু করে, কি করা যায়, একটু দোয়া টোয়া পড়ে দেন। তো বলছে, আসলে দেখ, এখন তো সময় খারাপ, বাচ্চা মানুষ, এর দিকে নজর লাগছে। তো বলছে, নজর কেমন? বলছে, ও তুই বুঝবি না, যদি সারাতে চাস একটু কষ্ট করতে হবে। বলছে, কি কষ্ট? আচ্ছা, বলছে, কিছু না, আপনার নাতির একটু হাতের একটু রক্ত লাগবে, কয়েক ফোঁটা। তো বলছে যে, ছোট মানুষ, রক্ত লাগবে? বলছে, না সমস্যা নেই, 2-1 ফোঁটা, এটা কোনো বিষয় না, ও ঠিক হয়ে যাবে। যেহেতু ওর উপর একটা বদজিনের আসর পড়ছে, ওর চিকিৎসা করতে হবে। তো যথারীতি সরল মনা বুঝে তার নানি এই কাজটা করে। তো এই ঘটনার কিছুদিন পর থেকে মামুনের মধ্যে আর বেশি মানে চেঞ্জ আসে। সে একদম কারোর সাথে কথা বলে না, খেতে চায় না, খাওয়াতে হলেও জোর করে খাওয়াতে হয়। তো
ওর নানি একটা জিনিস নোটিস করে, যেহেতু তাদের বাড়িতে মেম্বার কম, দেখে যে সকালবেলা মামুনের নানা হয়তো মাছ বা মাংস কোনো কিছু নিয়ে আসছে, যেহেতু গ্রামের পরিবেশে আহ, দেখে মামুন মানে মাছ বা মাংস কোটার পরে যে উচ্ছিষ্ট অংশগুলো থাকে, মাছের আইশ বা মুরগির নাড়ি ভুড়ি, ওইগুলো মামুন খাচ্ছে। আচ্ছা। তো এটা তো স্বাভাবিক না। এটা তখন সবাই দেখে এটা তো পুরোপুরি অস্বাভাবিক। এটা কিভাবে খাওয়া সম্ভব এই বাচ্চার, একদম ছোট না সে। একেবারেই সম্ভব হ্যাঁ, না। একেবারেই সম্ভব না। তো সবাই চিন্তায় পড়ে যায়, কি হচ্ছে এরকম, মামুনকে নিয়ে কি সমস্যা, ওর বাড়িতেও বলা যাচ্ছে না, মা বাবার চিন্তা করবে যেহেতু নানার বাড়ি আছে। তো একদিন মামুনকে আর রাত্রে পাওয়া যায় না। আমার আচ্ছা। সেই বড় ভাই সাথে সাথে দেখে মামুন পাশে নাই, তো দৌড় দিয়ে তার মা বাবার ঘরে যায়, বলে আব্বা মামুনকে পাওয়া যাচ্ছে না, আমার ঘরে তো নাই, ওয়াশরুমে নেই, সব জায়গায় খোঁজা হয়েছে। তো প্রথমে তারা ঘরে খোঁজে, তো যখন থেকে পুরো বাড়িতেই মামুন নাই, তখন দ্রুতই আশেপাশের প্রতিবেশীদেরকে ডাকা হয়, যেভাবে আমার নাতিকে পাওয়া যাচ্ছে না, তোমরা একটু খোঁজাখুঁজি করো। তো বেশি দূরে না, বাসার পাশেই তাদের একটা ছোট্ট বাগান ছিল। তো দেখে সেই বাগানে মামুন উপর হয়ে পড়ে আছে। সবাই মানে রাত যেহেতু অত কিছু বুঝতে পারে নাই আর অত কিছু দেখেও নাই, মামুনকে ধরাধরি করে নিয়ে আসে। তো সকালে ঘটনাস্থলে সবাই যায় এবং হুজুরকে নিয়েও যায়, যে সেখানকার স্থানীয় যে ইমাম থাকে। তো গিয়ে দেখেন ওখানে মানে স্কেচ করে, মানে মানে মাটিতে ভর দিয়ে না, মানে স্কেচ করে মাটির উপর কিছু লেখা আরবির মতো। তো আমার সেই ভাই বলে যে হুজুর কি লেখা? তো হুজুর বলেন এটা সরাসরি আরবি না, আরবির মতো হলেও এটা উর্দু ভাষা, কারণ আচ্ছা। উর্দুতে আরবির কিছু মানে অতিরিক্ত কিছু ওয়ার্ড আছে। তো বলে কি বুঝছেন আপনি? তো বলছে যে আসলে তেমন কিছু না, দেখা যাক কি হয়, কয়টা দিন যেতে যাও, ওকে দোয়া দরুদ পড়ে দেবো, ঠিক হয়তো হয়ে যাবে। তো এরপরে কয়েকদিন পরে আরো ভয়াবহ ঘটনা হয়। সকালবেলা পাশের তাদের প্রতিবেশী হুম। মামুনের নানিকে জোরে জোরে ডাকছে, খালাম্মা তাড়াতাড়ি নিচে আসেন, খালাম্মা তাড়াতাড়ি নিচে আসেন। তো বলছে কি হয়েছে? বলছে, তাড়াতাড়ি নিচে আসেন। তো বলছে আপনার নাতির কি কোনো শারীরিক সমস্যা? বলছে কেন, কি হয়েছে? তো বলছে দেখেন কি করছে। তো তারা গিয়ে দেখে যে মামুন ওই পাশের বাড়ি তাদের যে প্রতিবেশী থাকে, যেহেতু গ্রাম্য এলাকা, তারা হাঁস বা মুরগি পালন করে। তো মামুন দেখে একটা হাঁসের আস্ত, একটা জ্যান্ত হাঁসের মাথা মানে ছিঁড়ে চাবাচ্ছে। যেহেতু ছোট আচ্ছা। মানুষ, তার পক্ষে তো এই মানে জ্যান্ত একটা হাঁসের মাথা চাবানো সম্ভব না, কিন্তু সে মুখের ভিতর নিছে এবং দেখে তার মানে মুখ ছুটি কেটে গেছে এবং আচ্ছা। তারই রক্ত বের হচ্ছে। যেহেতু তার পক্ষে এই জ্যান্ত একটা হাঁসের মাথা চাবানো সম্ভব না, তো কান্নাকাটি শুরু করে দেয় মামুনের নানি। মামুনের নানা আসার পরে বলে যে দ্রুত কিছু করেন, আমার নাতির মানে দিন দিন তো অবস্থা খারাপ হচ্ছে। আর একটা কথা বলে রাখা ভালো, মামুন এর মধ্যে কোনোভাবেই খাওয়া দাওয়া করছে না, মানে তাকে যদি খাওয়াতেও হয় জোর করে খাওয়াচ্ছে, কিন্তু তার নজর ওই খাবারের উচ্ছিষ্ট অংশের দিকে, মানে যত ময়লা জিনিস আছে সেগুলো সে খাবে। তো এরকম হওয়ার পরে মামুনের নানা আসার পরে সে ভাইকে নিয়ে বলছে যে আচ্ছা আজকে এশার নামাজের পরে দেখি হুজুরের কাছে নিয়ে যাই, ওকে নিয়ে যাই, দেখি কি হয়। তো এর মধ্যে বলে রাখা ভালো, মামুন সেই মানে যখন তাকে রাত্রে বাগান থেকে উদ্ধার করা হলো, তারপর থেকে তার পায়ের সমস্যা বলতে তার একটা গোড়ালি হালকা বাঁকা হয়ে গেছে এবং সে পা সোজা করতে পারছে না। সবাই ভাবছে হয়তো রাত্রে হয়তো দৌড় দিছে, হয়তো পায়ে কোনো ব্যথাও পেতে পারে। তো রাত্রে হুজুরের কাছে যাওয়া হয় এশার নামাজের পরে। হুজুর বলেন যে আমরা তো এমনি তো জানা সম্ভব না ওর সাথে কি হয়েছে, তো এটা জিনদের মাধ্যমে জানতে হবে, যেহেতু এটা আমাদের জানার বাইরে কি হয়েছে। তো বলছে আপনার নাতির অর্থাৎ মামুনের তো শরীরের কন্ডিশন ভালো না, ওর গায়ে জিন হাজির করা সম্ভব না, এমনিতে ছোট মানুষ। তো পাশে মাদ্রাসা ছিল, মাদ্রাসা থেকে একটা ছেলেকে নিয়ে আসা হয়, তার গায়ে মূলত মানে তাদের মতো একটা জিন হাজির করবে। তো এশার নামাজের পরে খেয়ে দিয়ে তাদের যথারীতি রিচুয়াল অনুযায়ী সেই ছেলের গায়ে জিন আসে। তো জিন এসে সালাম দিয়ে বলে হুজুর আমাকে এখন ডাকলেন কেন? তো বলছে কেন, তোমার কি কোনো সমস্যা? তখন বলছে না, আমাদের এখানে তো নামাজের সময়। তো বলছে কি বলো, নামাজ তো হয়ে গেছে 1 ঘন্টা আগে। তো বলছে না, আমরা এখন মাগরিব পড়বো। আমি এখন, আপনি ডাকছেন, আমি কায়রো থেকে আসছি। তখন বলছে যে আচ্ছা এই যে বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চার কি সমস্যা দেখো। তো বলছে হুজুর আমি তো জানি না, আমাকে একটু সময় দেন। তো আমার ভাই যেটা বলে যে বেশি না, হয়তো 1 মিনিট বা তার একটু বেশি সময় পরে জিনটা আবার চলে আসে। তো আসার পরে বলে যে আসলে এই ছেলের সাথে কি হয়েছে এটা আমি বলতে পারবো না, কারণ এর সাথে যা হয়েছে সেটা অনেক বড় পর্যায়ে এবং যারা অরিজিনাল শয়তানের উপাসক সেই সকল জিনই এর পিছনে লাগছে। তো আমার এটা আমার সাধ্যের বাইরে এটা, তো আপনারা অন্যদিকে দেখেন।
তো জিনটা চলে যাওয়ার পরে হুজুর বলছে যে আসলে সমস্যা তো অনেক দূরে চলে গেছে, তো এটা আমার দ্বারাও সম্ভব না। আপনি কালকে সকালে যে আমাদের এখানে বড় মসজিদ আছে, সেখানকার যে বড় হুজুর আছে তার কাছে যান, উনি সমাধান দিতে পারে। তো যথারীতি যেহেতু মামুনের অবস্থা খারাপ, আসলে মামুনকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তা আমার ওই ভাই আর তার আব্বাই অর্থাৎ মামুনের নানা যায় সকালে। তো গিয়ে হুজুরকে সব বলে। তো হুজুর বলে আচ্ছা আর সমস্যা নেই, আমি হয়তো আসরের নামাজ পড়ে আসবো, যেহেতু আসরের নামাজের পরে সময়টা একটু বেশি পাওয়া যায়, আমি আসবো, সমস্যা নেই। তো আসে, তার সঙ্গীর সাথে মানে মাদ্রাসার কয়েকটা ছেলেকে নিয়ে আসে। আসার পরে সব বুঝে শুনে বলে যে আসলে তিনি বলেন আসলে এই ছেলের সাথে যা হয়েছে অনেক খারাপ কিছু হয়েছে, অর্থাৎ মামুনের আহ, নিজের বংশের, যেহেতু এটা নানার বাড়ি, তার দাদার বংশের কেউ ওকে ব্ল্যাক ম্যাজিক করছে, এবং ছোট মানুষ এবং ব্ল্যাক ম্যাজিকটা যথাযথভাবে হয়েছিল না, এবং ওকে পুরাপুরি কাবু করার জন্য ওদেরই কেউ ওই রক্তটা সংগ্রহ করে, এবং যার ফলে মামুনকে পুরোপুরি প্রজেস্ট করা হয়, এবং এখন একদম ন্যারো পর্যায়ে চলে গেছে যেখান থেকে ব্যাক করা সম্ভব না। তো কি করা যায়, বলছে আমার নাতিকে বাঁচান, আমি আমার মেয়ে বা জামাই বা মেয়ের কাছে কি জবাব দেব? তখন বলছে আচ্ছা একটা উপায় আছে, সেটা হচ্ছে এই জিনকে তাড়ানো যাবে না, একে যদি হয়, একে আমি 3 বার বলবো, একে একদম নিঃশেষ করে দিতে হবে পুড়িয়ে, যেহেতু এটা বদ জিন। তো বলছে আপনি যেটা ভালো হয় করেন, কিন্তু একটু দ্রুত করেন, যেহেতু ওর অবস্থা খুবই খারাপ হচ্ছে দিন দিন। তো বলে আচ্ছা আমি তো এখন তো সম্ভব না, এটার জন্য কিছু প্র্যাকটিসের দরকার, প্রিপারেশনের দরকার, আমি কালকে আসি। তো উনি আসেন, আসার পরে এবং মামুনের নানা বলেন যে আসলে কাউকে যাতে না বলে, যেহেতু একটা তাদের রেপুটেশনের ব্যাপার ছিল। তো ঠিক আসরের নামাজের পর পরের দিনে ছাদে যান সবাই, খুব বেশি মানুষ না, শুধু মামুনের নানা আর আমার ওই ভাই অর্থাৎ মামুনের মামা, যিনি আমাকে ঘটনা বলেছেন। তো হুজুর আগে থেকেই বলেন যে এই জিনকে পুরোপুরি কাবু করতে হলে একটা প্রাণীর লেজের মাংস, মানে যে নরম মাংস আছে সেটা লাগবে। আমাকে উনি বলেননি, আমার ভাইও বলেননি কোন প্রাণী, এটা আসলে তিনি বলেননি, হুজুর নাকি বলতে মানা করছে, আমাকে তিনি এটা শেয়ার করেননি। তো যাই হোক, হুজুর বড় করে 4টা দাগ দেন ছাদের উপরে, এবং পড়া পানি ছিটিয়ে দেন, এবং মামুনের চোখের দিকে, চোখের এক পাশে যে কোনো এক চোখের পাশে মানে মেন্থল টাইপের গন্ধযুক্ত, আমার ভাই যেটা আমাকে যেভাবে বলেন এমন কিছু লাগিয়ে দেন, ওকে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে উনি দোয়া পড়তে শুরু করেন, এবং মামুনের মানে মামুন কোনোভাবে মুখ খুলছিল না, মানে এমনিতে সে খুব দুর্বল, সে যে কিছু করবে অঙ্গভঙ্গি সেটাও না, শুধু মুখ দিয়ে ফেনা উঠছিল, মানে লালা পড়ছিল অঝরে, এবং চোখও তুলতে পারছিল না, কিন্তু একটা গোঙানির মতো শব্দ হচ্ছিল ওর মুখ দিয়ে, এবং মানে কন্টিনিউয়াসলি ওর মুখ দিয়ে লালা পড়তেছিল। তো ইন দ্য মিন টাইম হুজুর যে 4টা ছেলে ছিল, যে মানে স্কোয়ার শেপে দাগটা দেন, 4 কোণায় 4জন মাদ্রাসার ছেলেকে দাঁড় করে দেন, এবং হুজুর ইঙ্গিত দেন। তো ইঙ্গিত দেওয়ার সাথে সাথে 4জন একসাথে আজান শুরু করে দেয়, একই সাথে আজান শুরু করে দেয়, এবং হুজুরও তার রিচুয়াল শুরু করে দেয়। রিচুয়াল শুরু করে দেওয়ার পরে মামুনের মানে বাম হাতের মধ্যমা ধরে তিনি দোয়া শুরু করেন, এবং জোর করে হলেও যে কোনোভাবে ওর মুখে সেই মাংসের অংশটা গুজে দেন, এবং কিছুক্ষণ মামুন হুজুরের সাথে ধস্তাধস্তি করার পরে যেই আজানটা শেষ হয়, মামুনের মানে নিস্তেজ দেহ ওখানে পড়ে যায়। তো হুজুর বলেন আশা করি যে আমি সাকসেস হয়েছি, জিনটা নাই, কিন্তু মামুনের যে কন্ডিশন, জিন যে ওর এই কয়েকদিনে যে ক্ষতি করছে, ওর শারীরিক ক্ষতি, এটা এই ট্রিটমেন্টটা হবে না, ওকে মানে জেনারেল ট্রিটমেন্ট করতে হবে। তো মামুনের জ্ঞান অনেক মানে কয়েক ঘন্টা পরে ফেরে, সে মানে তখনও কোনো কথা বলছিল না, তাকে সাথে সাথেই একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয়, ওখানেই চিকিৎসা করা হয়, পরে তাকে আর্থোপেডিক্স ডাক্তারও দেখানো হয় তার পায়ের জন্যে। তো এই ছিল মোটামুটি ঘটনা। এরপর থেকে আসলে মামুন এখনো মোটামুটি সুস্থ, এখন বেশ বড় হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। এবং ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতা এই ঘটনায় ফুটে উঠেছে। ধন্যবাদ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি রায়হান আহমেদ, আমি এসেছি ধানমন্ডি থেকে। জি। আমি যে ঘটনাটা শেয়ার করবো রাসেল ভাই, এটা একটা গ্রামের ঘটনা, আর ঘটনাটা হচ্ছে আমার ছোট মামার সাথে ঘটে। তো আমার মামারা ছিল 2 ভাই, ওনারা তো নানার বড় ছেলের উনি চাইছিলেন যে উনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করতে, আর ছোট ছেলে উনি কোরআনের হাফিজ হতে আর কি। তো রাসেল ভাই বলে রাখা ভালো, অনেকেই আছে যে এরকম হয়তো শুনেছেন কিনা জানি না, যে যারা কোরআনের হাফেজ মানে হতে চায়, যার জন্য মাদ্রাসায় পড়ছে, তাদের অনেকেই একটা সময়ে মানে মস্তিষ্ক বিকৃতির একটা ব্যাপার ঘটে। কিছু একটা সময় কিছু একটা সময়ে তারা মানে পড়াশোনা বন্ধ হয়ে যায়, তারা পড়াশোনা করতে পারে না, এরকম হয় তাদের সাথে। তো এটা ঘটনাটা শুনি, হ্যাঁ, এটা গ্রামের মুরব্বীরা বলে জিনে আছর করে আর কি।
আচ্ছা। যে ব্যাপার কারণে এরকম হয়। তো ঘটনাটা আসলে ওনার সাথে যেটা ঘটেছে, উনি একদিন উনি চঞ্চল প্রকৃতির ছিলেন, তো খেলাধুলা করতেন বেশি, ওই আপনার কোরআনের পড়া এগুলো ওনার ভালো লাগতো না আর কি। তো উনি একদিন খেলার উপকরণের জন্য বাঁশঝাড়ে যান, ভাঙা আপনার এই মাটির যে জিনিসপত্র, বাসন কোসনের টুকরা, এগুলো দিয়ে উনি খেলতেন আর কি। তো এগুলো কুড়াতে যান বাঁশঝাড়ে। তো ওইখানে উনি যখন কুড়ায় নিয়ে আসেন, উনি একা আসেন না, ওনার সাথে 4টা ছোট ছোট সাপ আসে। এই সাপগুলা বাড়িতে এসে ওনার যে ছোট বোন, উনি বারান্দা খেলতেছিল, ওরে সার্কেল করে সাপগুলা ফোনা তুলে আসে। এইটা দেখার পর আমার নানি তাড়াতাড়ি আসেন, এসে বাঁশ দিয়ে সাপগুলোরে মারেন। তো ছোট সাপ, সমস্যা হয় নাই, মারছেন। তো এরপরে যে জিনিসটা ঘটে ওনার সাথে, উনি একদিন দৌড়ে নদীর পাড় থেকে নামতেছেন। তো নেমে যখন উনি দৌড়ে আসছেন বাড়ির দিকে, তো হঠাৎ ওনার সামনে পড়ে একটা বড় সাইজের একটা সাপ পড়ে। সাপটা রাস্তা পার হচ্ছে। এটা আসলে মানে এত বড় সাপ যে এটা অজগর সাপ, কিন্তু গ্রামে এরকম অজগর সাপ দেখা যাওয়ার কথা না। যেহেতু এটা দেখা গেছে, উনি এখানে ডাইরেক্ট স্টপ হয়ে গেছেন। এখন উনি যদি যেতে চান, ওটাকে লাফ দিয়ে যেতে হবে। উনি যান নাই, ওটা সাপটা চলে গেছে আস্তে আস্তে। তারপর উনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পরে ওনারে বলেন যে এই ঘটনা। তো বাড়িতে এটা জানার পর ওনারে তারা তাবিজ দেয় কোমরে বাঁধার জন্য আর কি, সাপ থেকে নিরাপত্তার জন্য। তো ওটা আসলে মানে মুরব্বীরা যেটা বলে যে এটা আসলে সাপ ছিল না, এটা ছিল আপনার বাড়ি পৈরল। মানে বাড়ি পৈরল বলতে গ্রামের মানুষ বলে যে অনেকে আছে যে মানে বাড়ি পাহারা দেয়। এটা হয়তো জিন জাতীয় কিছু হতে পারে বা অন্য কিছু, এটা বাড়ি পাহারা দেয়, এটা বাড়ি পৈরল বলে। তো যাই হোক, এই ঘটনার পর ওনার সাথে যেটা ঘটে একদিন রাতে উনি ওনার রুমে পড়তেছিলেন। তো বাইরে থেকে ওনার নাম ধরে কেউ 3বার ডাকে। উনি ডাকটা অবিকল শুনতে পান যে ওনার বড় ভাইয়ের গলা। তো উনি ভাবছেন বড় ভাই হয়তো আসছে ওনার দেখা করার জন্য। তো উনি দরজা খুলে দেন কৌতূহলী হয়ে, বড় ভাই আসছে, দরজা তো খুলবেই। দরজা খুলে দেন। দরজা খুলে দেখেন যে এখানে কিছুই নাই, কেউই নাই। তো উনি আর কিছু কথা তো বলেন নাই, উনি জাস্ট দরজা খুলে উনি বের হয়ে যান। তো এই যে দরজাতে খুলছেন, দরজা খোলার আওয়াজ নানির কানে যায়। তো নানি যাওয়ার পর নানারে জানান যে কি হয়েছে। বাইরে এসে দেখেন যে কিছু নাই, হারিকেন নিয়ে বের হয়েছেন, অনেক আগের ঘটনা যেহেতু। তো উনি দেখেন যে উনি ঘরে নাই, মামা ঘরে নাই। তো উনি নানার বিষয়টা জানান, নানা তাড়াতাড়ি লাইট নিয়ে বের হন। তো লাইটগুলো ছিল আগের দিনের যে লাইটগুলো আর কি, বড় ব্যাটারির যে লাইটগুলো, এগুলো কম আলো দিত। তো উনি লাইট নিয়ে খুঁজতে বের হন ওনারে। তো উনি অলরেডি নদীর পাড়ে উঠে গেছেন, উঠে হাঁটা শুরু করছেন। কি একটার মানে দ্বারা তিনি ইনফ্লুয়েন্স হয়েছেন যেটা তিনি হাঁটা শুরু করছেন। তো নানা পিছনে পিছনে যান। যাওয়ার পরে যখন গাঙের পাড়ে উঠার পরে দেখেন যে অনেক দূরে উনি হেঁটে যাচ্ছে। তো উনি যত দূরে পারেন, মানে দৌড়ে পারেন বা হাঁটে পারেন, ওনার পিছু শুরু করেন হাঁটা। তো ওনার হাঁটতে হাঁটতে একটা সময়ে উনি মানে মামা উনি গাছে উঠে গেছেন। উনি তো আসলে এখানে বলে রাখা ভালো, উনি গাছে উঠতে পারেন না, গাছ বাইতে পারেন না, কিন্তু এখানে গাছে উঠছেন কিভাবে? মানে গাছে উঠে গেছেন। আর এদিকে নানার চিৎকার চেঁচামেচিতে মানুষ জড়ো হয়ে যায়, গ্রামের মানুষ। আর গ্রামের মানুষ জড়ো হওয়ার পরে যে ব্যাপারটা ঘটে, যে এখান থেকে একজন মানুষ সাহস করে গাছে উঠে ওনাকে মানে ধরতে চায় ধস্তাধস্তি করে। তো উনি এখানে মানে ধরতে যেয়ে উনি এখানে মানে বিভৎসভাবে একটা আওয়াজ করেন। আওয়াজটা এটা আসলে আরবি ভাষায় একটা আওয়াজ করেন, কি মানে বলছেন এটা আমি অবিকল বলতে পারবো না। তবে ওনার মানে বয়সটা ছিল আপনার 3-4 জন মানুষ যদি সমবেত কণ্ঠে যদি একটা কথা বলে, যেরকম একটা মানে যেমন একটা রাগ নিয়ে যদি 3-4 জন মানুষ একটা কথা বলে, এরকম ভাবে কথা বলছেন। এবং এই মানে বয়েস শুনে মানে যারা ছিল তারা পুরোপুরি অবাক হয়ে গেছে, যেমন কি। তারপর যাই হোক কষ্ট করে ওনারে নামানো হয়েছে। নামানোর পর ওনার মুখ দিয়ে মানে ফেনা বের হইতেছে, সাদা রঙের ফেনা বের হইতেছে। তাড়াতাড়ি করে ওনার মানে মসজিদে নিয়ে যাওয়া হয়। হুজুর আছে মসজিদে, তো মসজিদটা কাছেই ছিল। নেওয়ার পর মসজিদে হুজুর এখানে দোয়া দুরুদ পড়ে ওনাকে আপাতত সুস্থ করে তোলেন। তারপর উনি বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর আর যেহেতু ছোট ছেলে মায়ার ছিল, তো নানা চান্নায় ওনারা আর মাদ্রাসায় পড়াতে। উনি ভাবছেন যে মাদ্রাসায় পড়ানোর কারণে হয়তো জিনের আসরে এই জিনিসটা হয়েছে। তো এই জন্য ওনার পড়া বন্ধ হয়ে গেছে, উনি আর পড়েন নাই। তারপর 6-7 বছর পর উনি বিদেশে চলে যান। বিদেশ থেকে এখন প্রবাসী উনি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন, ওনার সাথে আর তেমন কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা রাসেল ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের হাতে আর 5 মিনিট টাইম আছে। আপনার কাছে যে ঘটনা সেটা মনে হয় 5 মিনিটে কি হবে? হলে আমরা ঘটনাটা শুনে আসতে পারি। ছোট্ট করে আমরা ঘটনা শুনবো। আর একটা যেহেতু সময় একটু থেকে গেছে, সেইটুকু সময় আমরা একটু কাজে লাগাই। তো আমরা চলে যাই ঘটনায়। আমি খুব তাড়াতাড়ি, আমি সোহাগ আবার ফিরলাম। ধন্যবাদ রাসেল ভাই। আমি 5 মিনিটের মধ্যে ঘটনাটা বলছি। এটা হচ্ছে আমাদের মেসের মিরপুর 1-এর যে জায়গায় আমি থাকি, কি বলে
পাইকপাড়ার যে জি ডিটেক্ট আমার কলোনি। মনে হয় যে ঘটনাটা অনেক সুন্দর, তো আমরা যে মূল ঘটনার অংশটুকু সেটুকু শুনি, অনেকেই অনেক আনন্দ পাবেন। যেটা হচ্ছে যে আমাদের মেসটাতে এক বড় ভাই থাকেন, জি। উনি, আমি বলতে ভুলে গেছিলাম যে উনি কিন্তু অবিবাহিত, উনি আমাদের আরিফ ভাই। তো উনি আমাদের মেসটা যেহেতু মসজিদের সাথে, তো উনি অনেকদিন মানে খুব রাত্রে একদিনকে হচ্ছে অনেক রাত্রে বের হয়েছে, বের হওয়ার পরে দেখছে কি যে মসজিদের জানালাগুলা ধুপ ধুপ করে বিপিং হচ্ছে। তো এটা শোনার পরে সব জানালাগুলো যখন এরকম বিপিং হওয়া শুরু হয়েছে, তখন ওনাকে কেউ একজন, মানে ইমাম সাহেব হোক আর মঞ্জিম সাহেব হোক, যে কোনো একজন বলেছিলেন যে এনারা রাত্রেবেলায় নামাজ পড়তে আসেন, তো রাত্রেবেলায় এদিকে আসেন না। তো এইভাবে উনি শোনার পরে এরা খুব দৌড়ে ওখান থেকে চলে আসেন। আসার পরে দেখেন কি যে আমাদের মেসে যে ঢুকতে যে গেটটা, এই গেটে এমন কালারের একটা বিড়াল দাঁড়িয়ে আছে। বিড়ালটা অসম্ভব বড় আকারের ছিল আর ভিন্ন টাইপের একটা রং। আমরা সচরাচর দেখি কালো বিড়াল, সাদা বিড়াল, হলুদ বিড়াল, লাল বিড়াল, কিন্তু এটা একেবারে ভিন্ন একটা রং। বাস ওটা দেখে উনি খুব তাড়াতাড়ি ওখান থেকে চলে আসেন। আসার পরে, এটা খুব রিসেন্ট একটা ঘটনা, আর ওই ঘটনার পরে বিড়ালটা দেখার পরে উনি চলে আসেন ঘরের মধ্যে। আসার সময় আমাদের যে রান্নাঘর, মেসের যে রান্নাঘর, এই রান্নাঘরে একটাই গেট, এই রান্নাঘরে অন্য পাশ থেকে ঢোকার কোনো ওয়ে নাই। এই রান্নাঘরের মধ্যে মনে হচ্ছে কয়েকজন মিলে সব মানে ইয়েগুলা, মানে বাসন কোসনগুলো নড়াচড়া করলে যেরকম যেমন আওয়াজ হয়, এইরকম আওয়াজ শুরু করেছে, অ্যাজ লাইক অ্যাজ ঝনমন 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 এরকম আওয়াজ। তো ইনি এটা দেখে তাড়াতাড়ি করে চলে আসেন রুমের মধ্যে। জাস্ট এই মানে লাস্ট ইলেকশন ডেট, মানে 30 তারিখে উনি ভোটের কাজের জন্য উত্তরায় একটা ইয়ে পান, পোস্টে ওনাকে নিয়োগ দেওয়া হয়। তো কাজ শেষে 30 তারিখ রাত্রে উনি চলে আসেন। আসার পরে যেহেতু মেস ফাঁকা, মেসে কেউ নাই, ওনার রুমেও চারজন থাকতো, সবাই চলে গেছে। তো আরিফ ভাই একাই শুয়ে আছে। শুয়ে থাকতে থাকতে এরকম হলো যে ওনার মেসের মধ্যে কয়েকজন একসাথে শ্বাস নিলে যেটা হয়, যে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে, শো 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 শো, লাইক এরকম, এই শ্বাসটা, এই খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। এখন আরিফ ভাই এটা মানে যখন নোটিস করার পরে উনি হচ্ছে, ওনার কাছে সবসময় গ্যাস লাইট থাকে বালিশের নিচে, উনি গ্যাস লাইটটা করেছে। এই জিনিসটা অন করার সাথে সাথে দেখছে কি এই আওয়াজটা নাই। তখন উনি ভাবছে যে আমার মনে হয় ভুল। দেন আবার করেছে কি যে আরিফ ভাই গ্যাস লাইটটা অফ করে শুয়ে পড়েছে। এবার কি যে তার মাথার সোজাসুজি যে বিছানা আছে, ওই বিছানায় দেখছে কি যে ওই আওয়াজটা শুরু হয়েছে। এবার আরিফ ভাই কি করেছে, ওই ইয়েটা নিয়ে জ্বালাইছে, জ্বালানোর পরে লাইট জ্বালাইছে, মানে গ্যাস লাইটটা প্রথমে জ্বালাইছে, জ্বালানোর পরে লাইট জ্বালাইছে, তারপরে দেখছে কি আর কোনো নাই। যখন লাইট অফ করে আবার শুয়েছে, এবার দেখছে প্রত্যেকটা বিছানায় বা ওই রুমের মধ্যে এরকম হাঁটা চলা শুরু হয়ে গেছে, যে 3-4 জন হাঁটলে একটা রুমের মধ্যে যেরকম ধুপ ধাপ আওয়াজ হয়, এরকম হাঁটা চলা শুরু হয়ে গেছে। এখন আরিফ ভাই কি করবে? এখন আরিফ ভাই ভয়ে করেছে কি লাইটটা অন করে ঘুমিয়ে গেছে। পরের দিন রাত্রে কি হয়েছে যে আরিফ ভাই আবার ঘুমিয়ে আছে। আরিফ ভাই সচরাচর ডান কাতে ঘুমায়, উনি প্রায় আমি দেখি দরজা খোলা থাকলে দেখা যায় যে ডান কাতে ঘুমিয়ে আছে। সেই দিনকে রাত্রে কি হয়েছে যে আবার ওই রকম হাঁটা চলার আওয়াজ শোনা যাচ্ছে। আরিফ ভাই বলছে কি যে আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি কোনো কিছু বলছি না কাউকে, যে চুপ করে আছে, গ্যাস লাইটটা হাতে নিয়ে চুপ করে আছে। আর আরেকটা কথা বলতে মনে ছিল না, যেটা যে আমি বলছি এখন, যে আরিফ ভাইয়ের রুমের মধ্যে যে এটা হাঁটা চলা করছিল, সেটা বলতে আরিফ ভাই বলছে যে আমি তো জেগে আছি, আমি বুঝতে পারছি যে কেউ একজন আমার বিছানার পাশ দিয়ে হাঁটছে। এরপরে কি হলো যে আমার বিছানার পাশে বসলে যে জিনিসটা বোঝা যায় যে বিছানাটা একটু আওয়াজ করে, হ্যাঁ, একটা ফিলিংস মানুষের মধ্যে বোঝা যায়। এই ঘটনাটা ঘটছে। ঘটার পরে কি হয়েছে যে মানে আরিফ ভাই যখন গ্যাস লাইটটা হাতে নিয়েছে, তখন দেখছে কি শুধু আরিফ ভাইয়ের বিছানা না, অন্যান্য বিছানাতেও বসেছে, অনেকেই বসছে। এরপরে কি হলো যে একটা মেয়ে কণ্ঠে একেবারে আরিফ ভাই বলছে কি যে আমি জেগে আছি, আমি বুঝতে পারছি, যেহেতু আমি সবকিছু দেখছি, আমি বুঝতে পারছি জেগে আছি। আমাকে পুরাটা আমার, মানে আমি যদি ডান কাতে শুই তাহলে বাম হাতটা আমার উপরে থাকবে, তো বাম হাতের এই বাহুতে ধরে আমাকে জোরে করে একটা ঝাঁকি দিয়ে বলছে, এই আরিফ ওঠ। একটা মেয়ে কণ্ঠ। শুধু এই কথাটা বলার সাথে সাথে আরিফ ভাই বলছে আমি অ্যাজ এ একটা স্টিল একটা ম্যান, মানে আমি ফ্রিজিং, জাস্ট আমি ফ্রিজ হয়ে গেছি। আমি লাফ দিয়ে উঠেছি, উঠার পরে গ্যাস লাইটটা জ্বালিয়েছি, সাথে সাথে বাতি জ্বালিয়েছি। আমি লাইটটা, ঘরের রুম লাইটটা জ্বালাই, আমি সাথে সাথে গ্যাস লাইটটাও জ্বালাই, ওইভাবেই বসে আছি। যখন ফজরের আজান দেওয়ার পরে তারপরে আমি নর্মাল হই,
যখন আজান চারিদিকে শুনছি, শোনার পরে ফজরের নামাজের পরে আমি হুজুরকে ডেকে নিয়ে আসি। হুজুরকে ডেকে নিয়ে আসার পরে আমি বলছি কি যে হুজুর এটা কি হলো আমার সাথে এরকম। তখন হুজুর আমাকে বললো কি যে এটা আপনি আগে বলবেন না, এরকম হয়। হুজুর সে সাথে দোয়া টোয়া পড়ে দিল, পড়ে দেওয়ার পরে পানি পড়াও দিয়েছিল আরিফ ভাইকে। তো এগুলো ব্যবহার করার পরে এখন মোটামুটি আরিফ ভাই একেবারে সেফ ওই রুমটার মধ্যে। তবে হুজুর এই কথা বলছিল যে এই মেসটাই, মানে আমাদের যে মেসটা এখন পর্যন্ত আমি যেহেতু থাকি, আমি সোহাগ ভাই যেহেতু থাকি ওখানে, এখন আমি ফেস করিনি, আমি মেসের বাইরে ফেস করেছি কোনো কিছু। সো এখন মোটামুটি সেফ। এই ছিল ঘটনা।